গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2013 সালের ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমসের যে জিকেগুলো এসেছিলো সেগুলো সম্পর্কে। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন হলো যে এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে না। এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে। তো এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা ছড়াতে পারে, তোমরা কি বলবে? অন্যের রেজার ব্যবহার করলে। অন্যের রেজার ব্যবহার করলে কি হতে পারে? এইচআইভি ছড়াতে পারে। এছাড়াও এইচআইভি আর কিভাবে ছড়াতে পারে? যদি যৌন মিলন হয়, যৌন মিলনের ফলেও এইচআইভি ছড়ায়। যদি বলে এইচআইভি কীভাবে ছড়াতে পারে, যৌন মিলনের ফলেও এইচআইভি ছড়াতে পারে। অন্যের রেজার যদি আমরা ব্যবহার করি তাহলে তার ফলেও এইচআইভি ছড়াতে পারে। এছাড়াও কি হচ্ছে, ইঞ্জেকশনের যে সিরিজ থাকে সেটা যদি আমরা ইউজ করি, ধরো কোনো একটা ব্যক্তি এইচআইভি ইনফেক্টেড, তার সেই ইঞ্জেকশনের সিরিজটা যদি কোনো একটা সুস্থ মানুষের বডিতে দিয়ে দেওয়া হয় তাহলে তার ফলেও এইচআইভি সংক্রমণ হতে পারে। এরপর কোশ্চেন আসে যে এই যে এইচআইভি সংক্রমণ হয় এর ফলে যে রোগটা হয় সেটার নাম কি? এইডস। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে যে এইডস কোন ভাইরাসের সংক্রমণের ফলে হয়, তোমরা কি বলবে? এইচআইভি ভাইরাস। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আছে যে এইডস ভাইরাস ঘটিত রোগ নাকি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তোমরা কি বলবে? এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। যদি বলে এইডস কি ঘটিত রোগ, তোমরা কি বলবে? এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আর যদি বলে এইডস কোন ভাইরাসের জন্য হয়, তোমরা কি বলবে? এইচআইভি ভাইরাসের জন্য। আর যদি জিজ্ঞেস করে এই এইচআইভি ভাইরাসের ফুল ফর্ম কি, তোমরা কি বলবে? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। যদি বলে এইচআইভির ফুল ফর্ম কি, তোমরা কি বলবে? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর এই ভাইরাসের জন্য যে রোগটা হয় সেই রোগটার নাম কি? এইডস। তাহলে এইডস কি ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগ। এছাড়াও এক্সামে কোশ্চিন আসে যে এইডসের ফুল ফর্ম কি। যদি এইডসের ফুল ফর্ম জিজ্ঞেস করে তোমরা কি বলবে? অ্যাকিউয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। যদি এইডসের ফুল ফর্ম জিজ্ঞেস করে কি বলবে? অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এইডস কি ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগ। কোন ভাইরাসের জন্য হয়? এইচআইভি ভাইরাসের জন্য। আর এইচআইভি কীভাবে ছড়াতে পারে? অন্যের রেজার ব্যবহার করলে। তারপরে ইঞ্জেকশনের সিরিজ, কোনো ব্যক্তির ধরো এইচআইভি পজিটিভ, তার যদি ইঞ্জেকশনের সিরিজটা কোনো একটা সুস্থ ব্যক্তির বডিতে পুট করা হয় তাহলে তার ফলে এইচআইভি ছড়ায়। আর যৌন মিলনের ফলে এইচআইভি ছড়ায়। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ, মানে তিনটে এখানে উক্তি দেওয়া আছে। এই তিনটে উক্তির মধ্যে বা তিনটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক সেটার কথা বলেছে। উপরে তত্ত্বগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক। তো এখানে বলেছে শুষ্ক বরফ কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ। একদম। কার্বন ডাইঅক্সাইড আমরা কি জানি? গ্যাস। কার্বন ডাইঅক্সাইডকে যখন আমরা কঠিনে পরিবর্তন করবো, এটা তো গ্যাস, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে আমরা যখন কঠিনে পরিবর্তন করব সেটাই হয়ে যায় হচ্ছে শুষ্ক বরফ বা ড্রাই আইস। কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, সেই গ্যাসকে যখন আমরা কঠিনে রূপান্তরিত করে দেবো তখন এই কার্বন ডাইঅক্সাইডটা কী হয়ে যায়? শুষ্ক বরফ বা ড্রাই আইস। তো আমরা প্রথমের উক্তিটা একদম ঠিক আছে। তারপরের উক্তিটা হলো যে শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। একদম। শুষ্ক বরফ হচ্ছে শীতলীকরণের জন্যই ব্যবহার করা হয়। যেরকম তোমরা সবাই আইসক্রিমের ডাব্বা দেখেছো, সেই আইসক্রিমের ডাব্বার মধ্যে কী হয়? তোমরা দেখো আইসক্রিম অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকে। কেন? কারণ সেই আইসক্রিমের যে ডাব্বাটা থাকে, যে বক্সটা থাকে, ওর মধ্যে হচ্ছে এই যে ড্রাই আইস, এই যে শুষ্ক বরফ, সেই শুষ্ক বরফ ভরানো থাকে যাতে আইসক্রিমগুলো ঠান্ডা থাকে। তার মানে কি, আইসক্রিমটাকে কি, মানে ড্রাই আইসটা ওই বক্সের মধ্যে কী জন্য ভরানো হচ্ছে? আইসক্রিমটাকে ঠান্ডা রাখানোর জন্য। তার মানে কি, সেটাকে শীতলীকরণের জন্য ডেফিনেটলি ব্যবহার হচ্ছে। এছাড়াও এখানে আরেকটা কোশ্চেন দিয়েছে যে জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা। এটা ভুল। শুষ্ক বরফ হচ্ছে জল থেকে তৈরি বরফের থেকে বেশি ঠান্ডা। শুষ্ক বরফ জল থেকে তৈরি যে বরফটা হয় তার থেকে বেশি ঠান্ডা। আর শুষ্ক বরফ কীভাবে তৈরি হয়? যখন আমরা কার্বন ডাইঅক্সাইডকে কঠিনে পরিবর্তন করি। কার্বন ডাইঅক্সাইড কি একটা গ্যাস, সেই গ্যাসকে যখন আমরা কঠিনে পরিবর্তন করি তখন সেখান থেকে শুষ্ক বরফ তৈরি হয়। আর জল থেকে তৈরি বরফ কি, আমরা যদি জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাই তাহলে জল কি বরফে পরিবর্তন হবে। এর থেকে যে শুষ্ক বরফ হয় সেই শুষ্ক বরফটা হচ্ছে বেশি ঠান্ডা হয়। এখানে লেখা আছে জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা, এটা ভুল। শুষ্ক বরফ জল থেকে তৈরি বরফের থেকে বেশি ঠান্ডা হয়। যেরকম জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে সেটা বরফে পরিণত হচ্ছে, তাহলে বরফের ওখানে টেম্পারেচার কত হচ্ছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু শুষ্ক বরফের তাপমাত্রা হচ্ছে 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস। ডেফিনেটলি এটা বেশি কম।
তাহলে কি শুষ্ক বরফের তাপমাত্রা বেশি কম? যদি বলে শুষ্ক বরফের তাপমাত্রা কত, -78.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বরফের যদি তাপমাত্রা জিজ্ঞেস করে কি বলবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানকার মধ্যে কী হবে, এই কোন উক্তিগুলো সঠিক, 1 আর 2, কোন উক্তিগুলো সঠিক, 1 আর 2। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অন্তর্দয় পরিকল্পনা এর প্রধান উদ্দেশ্য কী। তার আগে তোমাকে জানতে হবে, এগুলো দুটো জিনিস জিজ্ঞেস করে, যে এই পরিকল্পনাটা কী উদ্দেশ্যে আনা হয়েছিল, আর একটা জিজ্ঞেস করে যে এই পরিকল্পনাটা কবে এসেছিলো। এই দুটো কোশ্চেনই পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। যদি বলে অন্তর্দয় পরিকল্পনা কবে এসছে, তোমরা কি বলবে, 25শে ডিসেম্বর 2000 সালে, 25শে ডিসেম্বর 2000 সালে। যদি বলে অন্তর্দয় পরিকল্পনা এর কবে এসছে, 25শে ডিসেম্বর 2000 সালে। আর যদি বলে এই অন্তর্দয় পরিকল্পনা কিসের জন্য আনা হয়েছিল, কী উদ্দেশ্যে, তোমরা কি বলবে, গরিব মানুষের উন্নয়নের জন্যে, গরিব মানুষের উন্নয়নের জন্যে। যদি বলে অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল গরিব মানুষের উন্নয়ন। আর যদি বলে এই অন্তর্দয় পরিকল্পনা কবে এসছে, 25শে ডিসেম্বর 2000 সালে। এছাড়াও আরও অনেক পরিকল্পনা আছে যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করেছে যে কবে এসেছে আর তার উদ্দেশ্য কী। চলো জেনে নেওয়া যাক। প্রথমে জিজ্ঞেস করবে যে স্বচ্ছ ভারত, ফার্স্ট কোশ্চেন আসবে যে স্বচ্ছ ভারত, এই স্বচ্ছ ভারত পরিকল্পনা কবে লঞ্চ করা হয়েছে, তোমরা কি বলবে, 2014 সালে। স্বচ্ছ ভারত নাম শুনেই বুঝতে পারছো, স্বচ্ছ মানে ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা নিয়ে আসা হয়েছে। তাহলে যদি বলে স্বচ্ছ ভারত কবে এসেছে, কি বলবে, 2014 সালে। আর যদি বলে এই স্বচ্ছ ভারত পরিকল্পনা কিসের জন্য এনেছে, ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, মানে আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা নিয়ে আসা হয়েছিল। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট আছে, বেটি বাঁচাও বেটি পড়াও। যদি বলে বেটি বাঁচাও বেটি পড়াও কবে এসে পরিকল্পনা, বেটি বাঁচাও বেটি পড়াও এই পরিকল্পনা কবে এসে, তোমরা কি বলবে, 2015 সালে। বেটি বাঁচাও বেটি পড়াও এই পরিকল্পনাটা কবে এসে, 2015 সালে। যদি জিজ্ঞেস করে বেটি বাঁচাও বেটি পড়াও পরিকল্পনা কবে এসে, 2015 সালে। কিসের জন্য এসছে, শিশু কন্যাদের সুরক্ষা করার জন্য। যদি বলে কী উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, কি বলবে, শিশু কন্যাদের সুরক্ষার জন্য। তাহলে বেটি বাঁচাও বেটি পড়াও ফার্স্ট কোশ্চেন আসবে কবে এসেছে, 2015 সালে। আর কিসের জন্য এসছে, এর উদ্দেশ্য কি, শিশু কন্যাদের সুরক্ষার জন্য। এই কোশ্চেনটা এর আগের বার যে এনটিপিসি হয়েছিল লাস্ট, সেই পরীক্ষায় জিজ্ঞেস করেছিল। এছাড়াও তারপরে মেক ইন ইন্ডিয়া, সবাই শুনেছ মেক ইন ইন্ডিয়া। যদি বলে মেক ইন ইন্ডিয়া প্রকল্প কবে এসছে, মেক ইন ইন্ডিয়া যোজনা বা প্রকল্প কবে এসছে, কী বলবে, 2014। যদি বলে মেক ইন ইন্ডিয়া প্রকল্প কবে এসছে, কী বলবে, 2014। আর এই মেক ইন ইন্ডিয়া প্রকল্প কিসের জন্য এসছে, ভারতে পণ্য উৎপাদন, মেক ইন মানে তৈরি করা কোথায়, ভারতের মধ্যেই, তো ভারতে পণ্য উৎপাদনের জন্য। এর উদ্দেশ্য কি, ভারতে পণ্য উৎপাদন মানে ভারতেই জিনিসপত্র তৈরির জন্যে, বাইরের দেশের উপর ডিপেন্ডশীল না হয় আমরা নিজেরাই নিজেদের দেশে জিনিসপত্র তৈরি করব। যদি বলে মেক ইন ইন্ডিয়া প্রকল্প কবে এসছে, কী বলবে, 2014 সালে। আর যদি বলে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের উদ্দেশ্য কী ছিল, ভারতে পণ্য উৎপাদন মানে নিজের দেশেই নিজেদের প্রোডাক্টগুলোকে তৈরি করা। এছাড়াও আরেকটা ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কোশ্চিন আসে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, খুব ইম্পর্ট্যান্ট। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কবে এসছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কবে এসছে, কি বলবে, 2016 সালে। যদি বলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা এই যোজনা কবে এসছে, 2016 সালে। এটার থ্রুতে কী করা হচ্ছিল, বিনামূল্যে এলপিজি যে সিলিন্ডারগুলো আছে সেগুলোকে প্রদান করা হচ্ছিল, বিনামূল্যে এলপিজি সিলিন্ডার প্রদান করা। তাহলে যদি বলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কবে এসছে, 2016 সালে। আর যদি বলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা এই যোজনা কিসের সাথে যুক্ত, তোমরা কি বলবে, বিনামূল্যে এলপিজি সংযোগ মানে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া। এছাড়াও এখানে আরেকটা কোশ্চেন আসে যে এই এলপিজির ফুল ফর্ম কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুতবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। যদি বলে এই এলপিজির ফুল ফর্ম কী বলবে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। যদি বলে এই এলপিজির ফুল ফর্ম কি, তোমরা কি বলবে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। যদি বলে এই এলপিজির ফুল ফর্ম কি, তোমরা কি বলবে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এছাড়াও মিড ডে মিল, সবাই জানো মিড ডে মিল নামের মধ্যে আছে, মিড ডে মানে দিনের মাঝখানে যে মিলটা দেওয়া হয়, যে স্কুলগুলো থাকে সেখানে মিড ডে মিল খাওয়ানো হয়, স্কুলের বাচ্চাদের যে দুপুরবেলা খাবার দেওয়া হয় সেটাকে আমরা মিড ডে মিল বলি। যদি বলে এই মিড ডে মিল স্কিম কবে এসছে, 1995 সালে। আর সবাই জানো মিড ডে মিল স্কুল কিসের সাথে যুক্ত, দুপুরবেলা স্টুডেন্টের খেতে দেওয়া হয় স্কুলের মধ্যে। যদি বলে এই মিড ডে মিল স্কিমটা কবে এসছে, 1995 সালে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট যোজনা আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনা। যদি বলে এই প্রধানমন্ত্রী জনধন যোজনাটা কবে এসছে, কি বলবে, 2014 সালে। প্রথম কোশ্চেন আসবে যে এই প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে এসছে, তোমরা কি বলবে, 2014 সালে। আর যদি বলে এই প্রধানমন্ত্রী জনধন যোজনা কিসের সাথে যুক্ত, মহিলাদের আর্থিক সহায়তা করার জন্যে,
মহিলাদের আর্থিক সহায়তা করার জন্য এটা এসেছিল, মহিলাদের আর্থিক সহায়তা করার জন্যে। তাহলে প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে এসেছে? 2014 সালে। আর কিসের জন্য এসেছে? মহিলাদের আর্থিক সহায়তা করার জন্য। এটার থ্রুতে অনেক মহিলাদের কী করা হয়েছিল? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হয়েছিল। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? ভারতের সবুজ বিপ্লব নিচের হচ্ছে গম ও চাল উৎপাদনে সবথেকে সফল। যদি বলে ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবথেকে সফল? গম ও চাল উৎপাদনে সবথেকে সফল। এই কোশ্চেনটা অনেকবার পড়িয়েছি যে সবুজ বিপ্লবে, ভারতের সবুজ বিপ্লবের জনককে যদি ভারতের সবুজ বিপ্লবের জনক বলে কি বলবে? এম.এস. স্বামীনাথন। যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনককে তোমরা কি বলবে? এম.এস. স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন। আর যদি বলে ভারতের সবুজ বিপ্লব কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? তোমরা কি বলবে? পাঞ্জাব। যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল? কি বলবে? পাঞ্জাব। মানে ভারতের পাঞ্জাব রাজ্য থেকে সবুজ বিপ্লব শুরু হয়েছিল। আর যদি বলে সবুজ বিপ্লবের জনক কে ছিল ভারতে? এম.এস. স্বামীনাথন। আর যদি বলে সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল? 1960-এর দশকে। যদি বলে সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল? 1960-এর দশকে। আর যদি বলে সবুজ বিপ্লব কৃষির সাথে যুক্ত? ধান গম উৎপাদনের সাথে যুক্ত। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এছাড়াও এখানে তোমরা অপশন দেখছো চা কফি। যদি বলে চা উৎপাদন সব ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি হয়? তোমরা কি বলবে? আসাম। এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে যে চা উৎপাদন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি হয়? তোমরা কি বলবে? আসাম। তারপর কফি দেখছো, যদি বলে কফি কোন রাজ্যে সবথেকে বেশি উৎপাদিত হয়? তোমরা কি বলবে? কর্ণাটক। যদি বলে কফি ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি উৎপন্ন হয়? কি বলবে? কর্ণাটক। এছাড়াও গম দেখছো, যদি বলে গম ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি উৎপন্ন হয়? তোমরা কি বলবে? উত্তরপ্রদেশ। এছাড়াও ধান, যদি বলে ধান ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি উৎপন্ন হয়? তোমরা কি বলবে? পশ্চিমবঙ্গ। তাহলে ধান সবথেকে বেশি কোন রাজ্যে উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গ। গম সবথেকে বেশি কোন রাজ্যে উৎপন্ন হয়? উত্তরপ্রদেশ। চা সবথেকে বেশি কোন রাজ্যে উৎপন্ন হয়? আসাম। আর কফি সবথেকে বেশি কোন রাজ্যে উৎপন্ন হয়? কর্ণাটক। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো আলু। যদি বলে আলু সবথেকে বেশি কোথায় উৎপন্ন হয়? কি বলবে? এটা উত্তরপ্রদেশ। যদি বলে আলু সবথেকে বেশি কোথায় উৎপন্ন হয়? কি বলবে? উত্তরপ্রদেশ। চলো পরের কোশ্চেনটায় যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ড্যাশ। যে সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার আছে সেটা একটা মৌলিক অধিকার। কারণ এই অধিকারটা আমাদের সবার আছে। আমরা যাদেরই 18 বছর প্লাস হয়ে যাবে, যারা 18 বছরের ঊর্ধ্বে হয়ে যাবে, তারা যে কেউ ভোট দিতে পারে। মানে যার কাছে ওই ভোটার আইডি কার্ডটা থাকবে তাকে ভোট দেওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। এটা একটা তার কি মৌলিক অধিকার। সংসদে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার একটা মৌলিক অধিকার। এটা হচ্ছে সংবিধানের কোশ্চেন। এখান থেকে কিছু জিনিস জেনে নেওয়া যাক। যদি বলে এই যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তোমরা কী বলবে? আমেরিকা। ডাইরেক্টলি কোশ্চেন আসবে আমাদের যে সংবিধানের মধ্যে মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকারের ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তোমরা কি বলবে? মৌলিক অধিকারের ধারণাটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। তারপরে কোশ্চেন আসবে যে এই মৌলিক অধিকার ভারতের সংবিধানের কত নম্বর ভাগে আছে? তোমরা কি বলবে? 3 নম্বর ভাগে। যদি বলে মৌলিক অধিকার ভারতের সংবিধানের কত নম্বর ভাগে আছে? তোমরা কি বলবে? ভারতের সংবিধানের 3 নম্বর ভাগে মৌলিক অধিকার আছে। আর এই মৌলিক অধিকারটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারের ধারণা? আমেরিকা। এবার যদি বলে ভারতের সংবিধানের কত থেকে কত নম্বর অনুচ্ছেদ বা ধারায় মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে? তোমরা কি বলবে? 12 থেকে 35। যদি বলে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে? তোমরা কি বলবে? 12 থেকে 35। আর যদি বলে ভারতের সংবিধানে মোট কতগুলো মৌলিক অধিকার আছে? তোমরা কি বলবে? 6টা। কী কী কোশ্চেন আছে বললাম যে এই যে মৌলিক অধিকার, ফার্স্ট কোশ্চেন আসবে যে এই মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কি বলবে? আমেরিকা থেকে। তারপরে কোশ্চেন আসবে যে এই মৌলিক অধিকার ভারতের সংবিধানের কত নাম্বার ভাগে আছে? তোমরা কি বলবে? 3 নম্বর ভাগে। তারপরে কোশ্চেন আসবে যে মৌলিক অধিকার ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ বা ধারায় আছে? তোমরা কি বলবে? 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদ বা ধারার মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। তারপরে কোশ্চেন আসবে যে ভারতের সংবিধানে মোট কতগুলি মৌলিক অধিকার আছে? তোমরা কি বলবে? 6টা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও যদি জিজ্ঞেস করে ভারতের সংবিধানে মোট কতগুলো ভাগ আছে? তোমরা কি বলবে? 22টা বা 25টা, যেটা অপশানে থাকবে সেটাই ঠিক। যদি বলে ভারতের সংবিধানে কতগুলো ভাগ আছে? 22টা উত্তর ঠিক, 25টা উত্তর ঠিক। অপশানে যে কোনো একটা থাকবে, যেটা থাকবে সেটা ঠিক। তাহলে কি বললাম? ভারতের সংবিধানে কতগুলো ভাগ আছে? 22টা বা 25টা। আর যদি বলে ভারতের সংবিধানে কতগুলো তফসিল আছে? কি বলবে? 12টা। যদি বলে ভারতের সংবিধানে কতগুলো তফসিল আছে? কি বলবে? 12টা। আর যদি বলে ভারতের সংবিধানে কতগুলো অনুচ্ছেদ বা ধারা আছে? কতগুলো অনুচ্ছেদ বা ধারা আছে? কি বলবে? এটা বর্তমান টাইমে বলছি, 448টা। ভালো করে শুনবে। যদি বলে বর্তমানে ভারতের সংবিধানে কতগুলো ভাগ আছে? কি বলবে? 22টা বা 25টা, যেটা অপশানে থাকবে সেটাই ঠিক। বর্তমান টাইমে ভারতের সংবিধানে ভাগ আছে 22টা বা 25টা, যেটা অপশানে থাকবে সেটাই ঠিক। যদি বলে বর্তমান ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল আছে? কি বলবে? 12টা।
আর যদি বলে বর্তমান ভারতীয় সংবিধানে কতগুলো অনুচ্ছেদ বা ধারা আছে, 448টা। আমি কিন্তু বর্তমান কথাটা যুক্ত করেছি, এর আগে কিন্তু কম ছিল, পরে যুক্ত করা হয়েছে অনেক কিছু। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে নিচের দুটি তালিকা থেকে সঠিক উত্তরটা নির্বাচন করো। এবার কোনটার সাথে কোনটা ঠিক সেটার কথা বলেছে। তো এগুলো দেখে একটা হচ্ছে বিশেষ পদাধিকার, আর তার পাশে লেখা আছে কার্যকাল, মানে তার সময়কাল। তো এখানে লিখেছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর পর্যন্ত। এটা একদম ঠিক যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি কি 65 বছর অবধি সে বিচারপতি হয়ে থাকতে পারবে, এর উপর বয়স পেরিয়ে গেলে তাকে রিটায়ারমেন্ট নিতে হবে। আর হাইকোর্টের বিচারপতি, ভালো করে শুনবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হলে কিন্তু 65 বছর, আর হাইকোর্টের বিচারপতি যদি হয় তাহলে কিন্তু 62 বছর। তাহলে যদি বলে হাইকোর্টের বিচারপতির কার্যকাল কতদিন অবধি, 62 বছর অবধি। যদি 62 বছর পেরিয়ে যায় তাহলে তাকে রিটায়ারমেন্ট নিতে হবে। আর যদি সুপ্রিম কোর্টের বিচারপতির কথা বলে তাহলে কি 65 বছর, যদি 65 বছর পেরিয়ে যায় তাহলে তাকে কি রিটায়ারমেন্ট নিতে হবে। এছাড়াও তোমরা দেখছো ক্যাক, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, একে হচ্ছে শর্টে বলে হচ্ছে ক্যাক, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। যদি বলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার কার্যকাল কত, 6 বছর। 6 বছর পেরিয়ে গেলে একে এর পর থেকে রিজাইন দিতে হবে, বা 65 বছর হয়ে গেলে, যেটা আগে হবে। যদি বয়স 65 বছর হয়ে যায় তাহলে তাকে রিজাইন দিয়ে দিতে হবে 65 বছর হলে। আর যদি ওর কাজ করা 6 বছর কমপ্লিট হয়ে যায়, কাজ করা 6 বছর ধরো কাজ করা কমপ্লিট হয়ে গেছে, তাহলে ওর টেনিওর শেষ, ওর কার্যকাল হচ্ছে 6 বছর বা 65 বছর, যেটা আগে হবে। আর যদি বলে রাজ্যপালের টেনিওর কত, কি বলবে 5 বছর। যদি বলে রাজ্যপালের টেনিওর কত, কি বলবে 5 বছর। রাজ্যপালের কার্যকাল কত বছর, 5 বছর। এছাড়াও পরীক্ষায় যদি কোশ্চেন আসে ভারতের প্রধান বিচারপতির নাম কি, যদি এখন বর্তমানে কোশ্চেন আছে ভারতের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যদি বলে সুপ্রিম কোর্টের প্রধান, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা যিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিই হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতি। যদি বলে ভারতের প্রধান বিচারপতিকে বর্তমান টাইমে কি বলবে, যশবন্ত চন্দ্রচূড়। যদি বলে বর্তমান টাইপে ভারতের প্রধান বিচারপতির নাম কি, তোমরা কি বলবে, যশবন্ত চন্দ্রচূড়। আর যদি বলে এই যশবন্ত চন্দ্রচূড় কততম চিফ জাস্টিস, তোমরা কি বলবে 50তম, মানে 50 নাম্বার চিফ জাস্টিস, 50তম। তাহলে কি বললাম, যদি বলে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি বলবে, যশবন্ত চন্দ্রচূড়। আর যদি বলে এ কততম বিচারপতি, তোমরা কি বলবে 50তম। এ কততম বিচারপতি, তোমরা কি বলবে 50তম বর্তমান টাইমে। আর যদি জিজ্ঞেস করে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি, প্রথম প্রধান বিচারপতি, যদি বলতো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, কি বলবে, হীরালাল জে কানাইয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হীরালাল জে কানাইয়া। যদি বলতো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল, হীরালাল জে কানাইয়া। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হচ্ছে হীরালাল জে কানাইয়া ছিলেন। আর বর্তমান টাইমে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছে যশবন্ত চন্দ্রচূড়, কততম, 50তম। আর যেহেতু তোমরা পশ্চিমবঙ্গের পরীক্ষা দেবে, তাহলে এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট আছে, ক্যালকাটা হাইকোর্ট, সেই ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসকে, ক্যালকাটা যে হাইকোর্ট আছে, এই যে ক্যালকাটা হাইকোর্ট আছে, সেই ক্যালকাটা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস, বর্তমান প্রধান বিচারপতি। যদি বলে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি বলবে, টি.এস. সিভাগনানাম, টি.এস. সিভাগনানাম। যদি বলে ক্যালকাটা যে হাইকোর্ট আছে, যে বর্তমানে কলকাতা হাইকোর্ট আছে, কলকাতা হাইকোর্টের বর্তমানে যে প্রধান বিচারপতি তার নামই, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম হলো টি.এস. সিভাগনানাম। আরেকটা কোশ্চেন আছে যে এই কলকাতা হাইকোর্ট কবে তৈরি হয়েছিল, মাথায় রাখবে 1862 সালে। এই 1862 সালে 3টা হাইকোর্ট একসাথে তৈরি হয়েছিল। ক্যালকাটা হাইকোর্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস, ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস। যদি বলে এই ক্যালকাটা হাইকোর্ট কবে তৈরি হয়েছে, 1862 সালে। যদি বলে বম্বে হাইকোর্ট কবে তৈরি হয়েছে, 1862 সালে। যদি বলে মাদ্রাস হাইকোর্ট কবে তৈরি হয়েছে, 1862 সালে। এই 1862 সালে 3টা হাইকোর্ট একসাথে তৈরি হয়েছিল। একটা হচ্ছে কলকাতা মানে ক্যালকাটা হাইকোর্ট, একটা হচ্ছে বম্বে হাইকোর্ট, আর একটা হচ্ছে মাদ্রাস হাইকোর্ট। এই 3টা হাইকোর্ট একসাথে কবে তৈরি হয়েছে, 1862 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও তোমরা এখানে দেখছো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এর হচ্ছে কার্যকাল 6 বছর বা 65 বছর। যদি বলে বর্তমান টাইমে ভারতের ক্যাককে, মানে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে বর্তমান টাইমে কী বলবে, গিরিশচন্দ্র মুর্মু। যদি বলে বর্তমান টাইমে ভারতের ক্যাককে কী বলবে, গিরিশচন্দ্র মুর্মু।
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। যদি বলে বর্তমান টাইমে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটাকে শর্টে বলে ক্যাক। বর্তমান টাইমে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটাকে শর্টে বলা হয় ক্যাক, কে বর্তমান টাইমে গিরিশচন্দ্র মুর্মু। আর যদি বলে ক্যাক সম্পর্কে ভারতের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে, কি বলবে? 148। যদি বলে এই যে ক্যাক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদ বা ধারায় লেখা আছে, কি বলবে? 148 নম্বর ধারায়। আর বর্তমান টাইমে আমাদের ক্যাককে গিরিশচন্দ্র মুর্মু। এছাড়াও এখানে দেখছো রাজ্যপাল, যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা দেবে তো পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম তোমাদের জেনে রাখা উচিত। রাজ্যপালের কার্যকাল কত বছর? 5 বছর। আর যদি জিজ্ঞেস করে রাজ্যপালের নিযুক্তি কে করে? রাষ্ট্রপতি। রাজ্যপালের কার্যকাল কত বছর? 5 বছর। আর যদি বলে রাজ্যপালকে কে নিযুক্ত করে, কি বলবে? রাষ্ট্রপতি। আর বর্তমান টাইমে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? সিভি আনন্দ বসু। যদি বলে বর্তমান টাইমে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি, তোমরা কি বলে? সিভি আনন্দ বসু। যদি বলে বর্তমান টাইমে যে কলকাতার এই পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? সিভি আনন্দ বসু। রাজ্যপালের নিযুক্তি কে করে? রাষ্ট্রপতি। রাজ্যপালের কার্যকাল কত বছর? 5 বছর। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এ। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? যদি বলে নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, তোমরা কি বলবে? সিএফসি নির্গমন। যদিও সেটা হয় বাট ডাইরেক্টলি না, এটা হচ্ছে ওজোন লেয়ারের ক্ষতি করে। তাহলে বিশ্ব উষ্ণায়ন, এই যে পৃথিবী যত গরম হয়ে যাচ্ছে, এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার জন্য দায়ীকে মিথেন নির্গমন, বৃক্ষছেদন আর কার্বন ডাইঅক্সাইড নির্গমন। অ্যাকচুয়ালি যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, সেই গ্রিন হাউস গ্যাসগুলো বিশ্বকে উষ্ণায়ন করছে। তো যদি বলে এই যে গ্রিন হাউস গ্যাস কী করছে? বিশ্বকে উষ্ণায়ন করছে। যদি বলে কয়েকটা গ্রিন হাউস গ্যাসের নাম বলো, কি বলবে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, মিথেন আর নাইট্রাস অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। CO2 কি? কার্বন ডাইঅক্সাইড। CH4 কি? মিথেন। আর N2O কি? নাইট্রাস অক্সাইড। কি? নাইট্রাস অক্সাইড। এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। নাইট্রাস অক্সাইড এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এগুলোর জন্য কি হচ্ছে? এগুলোর জন্য বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এদের জন্য কি হচ্ছে? বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এছাড়াও তোমরা এই যে নাইট্রাস N2O দেখছো, নাইট্রাস অক্সাইড, এটাকে লাফিং গ্যাসও বলা হয়। N2O, এই যে নাইট্রাস অক্সাইড, এটাকে কি? লাফিং গ্যাসও বলা হয়। লাফিং গ্যাস। এই গ্যাসটা যদি তোমার সামনে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে তুমি হাসতে থাকবে কন্টিনিউয়াসলি, তো ওই জন্য এটাকে লাফিং গ্যাস বলা হয়। যদি বলে লাফিং গ্যাস কাকে বলে? N2O কে। আর এই নাইট্রাস অক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, যেটা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। তাহলে গ্রিন হাউস গ্যাস কী বললাম? কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর নাইট্রাস অক্সাইড। আর বিশ্ব উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কে না? সিএফসি। এবার শোনো, এই যে সিএফসির ফুল ফর্ম জিজ্ঞেস করে, সিএফসির ফুল ফর্ম কি? ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরো সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। যদি বলে সিএফসির ফুল ফর্ম কি, তোমরা কি বলবে? ক্লোরোফ্লোরোকার্বন সিএফসির ফুল ফর্ম। আর যদি বলে এই সিএফসি গ্যাসটা কোথা থেকে নির্গত হয়, তবে এসি, ফ্রিজ, বাড়িতে যে আমরা এসি, ফ্রিজ চালাই, সেই এসি, ফ্রিজ এসব থেকে যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে সিএফসি। আমরা বাড়িতে যে এসি চালাই, যে ফ্রিজ চালাই, সেখান থেকে যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে সিএফসি। এর ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই যে সিএফসি গ্যাসটা আছে, এই সিএফসি গ্যাসটা হচ্ছে ওজোন স্তরের ক্ষয় করে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন গ্যাসটি দায়ী। ওজোন স্তরের ক্ষয়ের জন্য সিএফসি গ্যাস দায়ী। যদি বলে ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী, কি বলবে? সিএফসি গ্যাসটা ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। এরপর পরীক্ষায় কোশ্চেন আছে যে এই ওজোন স্তরটা বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে, তোমরা কি বলবে? স্ট্র্যাটোস্ফিয়ার। যদি বলে ওজোন লেয়ারের বায়ুমণ্ডলের কোন লেয়ারে বা কোন স্তরে এই ওজোন গ্যাসটা পাওয়া যায়, তোমরা কি বলবে? স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে ওই ওজোন স্তরটা পাওয়া যায়। যদি বলে এই ওজোন স্তরটা কোন লেয়ারে পাওয়া যায় বায়ুমণ্ডলের, কি বলবে? স্ট্র্যাটোস্ফিয়ারে। লেয়ার মানে হচ্ছে স্তর। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই ওজোন গ্যাসের এই যে ওজোন স্তরটা আছে, এর ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। আর এই ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসটা কোথা থেকে নির্গত হয়? এসি, ফ্রিজ এসব থেকে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন। এই কোশ্চেনটা অনেকবার পড়িয়েছি, আবার এসছে। তো ফার্স্ট কোশ্চেন আসবে যে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? 1930 সালে। কে শুরু করেছিল? মহাত্মা গান্ধী। তাহলে কি বললাম? আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? 1930 সালে। কে শুরু করেছিল? মহাত্মা গান্ধী। কোথা থেকে শুরু করেছিল? সবরমতী আশ্রম থেকে শুরু করেছিল। কোথায় গিয়ে শেষ করেছিল? ডান্ডিতে। তো গান্ধীজি কী করেছিল? 12ই মার্চ
সালে 12ই মার্চ 1930 সালে সবরমতী আশ্রম থেকে হাঁটা শুরু করেছিল, আর 6 এপ্রিল 1930 সাল অবধি হেঁটেছিল, মোট 24 দিন, ডান্ডি অবধি, মোট 24 দিন। গান্ধীজি কী করেছিল? 12ই মার্চ 1930 সাল থেকে হাঁটা শুরু করেছিল, কতদিন অবধি? 6 এপ্রিল 1930 সাল পর্যন্ত, টোটাল কতদিন? 24 দিন। কোথা থেকে কোথায় হেঁটেছিল? সবরমতী থেকে ডান্ডি অবধি। আর এই আইন অমান্য আন্দোলনের সময় গান্ধীজির সঙ্গে যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন সরোজিনী নাইডু। এই কোশ্চেনটাও পরীক্ষায় এসছে তোমাদের কনস্টেবলের পরীক্ষায়, সরোজিনী নাইডু। যদি বলে এই আইন অমান্য আন্দোলনের সময় গান্ধীজির সঙ্গে নেতৃত্ব কে দিয়েছিলেন, কি বলবে? সরোজিনী নাইডু। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আসবে যে বরদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল? 1928 সালে। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে বরদৌলি সত্যাগ্রহ কবে হয়েছে, তোমরা কি বলবে? 1928 সালে। আর যদি বলে এই বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। এই বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর এই বরদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল? 1928 সালে। এই বরদৌলি সত্যাগ্রহের সময়ই বল্লভভাই প্যাটেলকে কী করা হয়েছিল? সর্দার উপাধি দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? গান্ধী, মহাত্মা গান্ধী। যদি বলে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছে? মহাত্মা গান্ধী। যদি বলে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছে? মহাত্মা গান্ধী। আর মহাত্মা গান্ধী কখন বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন? বরদৌলি সত্যাগ্রহের সময়। আর বরদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল? 1928 সালে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে নিচের তালিকা দুটি থেকে নিচে দেওয়া কোডটি সঠিক নির্বাচন করো। এখানে দেওয়া আছে ভারতের কয়লা খনি এলাকা, আর কোনটা কোন রাজ্যে অবস্থিত। তো ঝরিয়া আমরা সবাই জানি ঝাড়খণ্ডে। যদি বলে ঝরিয়াটা কোথায়? ঝাড়খণ্ডে। এটা একটা হচ্ছে কয়লা খনি, গোল্ড মাইন। রানীগঞ্জ কোথায়? সবাই জানো পশ্চিমবঙ্গে রানীগঞ্জ। তালচের হচ্ছে উড়িষ্যাতে, আর কোরবা হচ্ছে ছত্তিশগড়ে। তোমরা সবাই জানো। তাহলে কি বললাম? ঝরিয়া কোথায়? কিসের জন্য ফেমাস? কোল মাইন। কিসের জন্য ফেমাস? কোল মাইন, মানে কয়লা খনি। কিসের জন্য ফেমাস? কোল মাইন্স, কয়লা খনির জন্য সবগুলো। ঝরিয়া কোথায়? ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ডে। তাহলে এর কি হলো? এর 3। ঝরিয়া কোথায়? ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ডে। এর কি? 3। রানীগঞ্জ কোথায়? পশ্চিমবঙ্গ। বি এর কি? 4। বি এর 4, এর 3। তালচের কোথায়? তালচের উড়িষ্যা। সি এর 2। আর কোরবা কোথায়? ছত্তিশগড়। ডি এর 5। তাহলে অ্যান্সার কী হবে? এ। আর এগুলো সব কিসের জন্য ফেমাস? এসব কয়লা খনির জন্য ফেমাস। এছাড়াও আরেকটা জিজ্ঞেস করে ক্ষেত্রী মাইন, খুব ইম্পর্টেন্ট। যদি বলে ক্ষেত্রী মাইন কোথায়? ক্ষেত্রী মাইন। যদি বলে ক্ষেত্রী মাইন কোথায়, কি বলবে? ক্ষেত্রী মাইন হচ্ছে রাজস্থানে। যদি বলে ক্ষেত্রী মাইন কোথায়? ক্ষেত্রী। যদি বলা হয় ক্ষেত্রী মাইন কোথায়, তোমরা কি বলবে? রাজস্থান। ক্ষেত্রী মাইন্স। যদি বলে এই ক্ষেত্রী মাইন্স বা ক্ষেত্রী খনি কোথায়? রাজস্থান। আর যদি বলে এই ক্ষেত্রী মাইন কিসের জন্য ফেমাস, তোমরা কি বলবে? তামা। যদি বলে ক্ষেত্রী মাইনটা কোথায়, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। ক্ষেত্রী মাইন হচ্ছে রাজস্থানে। আর যদি বলে এই ক্ষেত্রী মাইনটা কিসের জন্য ফেমাস, তোমরা কি বলবে? তামা। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।